নমস্কার। আমার গল্পপাঠ চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী মানুষদের গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের সমুদ্র লঙ্ঘন। বিখ্যাত বিমানবীর পৃথ্বীশ রায়ের নাম শুনেছ নিশ্চয়। তার খেয়াল হয়েছে নিজের মনোপ্লেনে ইটালি যাবেন। একেবারে নন স্টপ ফ্লাইট, কলকাতা থেকে ইটালি এবং ইটালি থেকে ফের কলকাতা। বাঙালিদের মুখোজ্জ্বল করতে যাচ্ছেন তিনি, কিন্তু তার নিজের মুখ খুব উজ্জ্বল দেখাচ্ছিল না সকাল থেকে। দুজন সহযাত্রী চেয়ে খবরের কাগজে তিনি ইস্তাহার দিয়েছিলেন। তার 15-16 হাজার জবাব এসেছে, কিন্তু প্রায় সবই 15-16 বছরের ছেলেদের কাছ থেকে। তিনি চেয়েছিলেন দুজন সাবালক সহযাত্রী, 28 থেকে 88 বছরের মধ্যে যাদের বয়স। স্পষ্ট করে সে কথা জানিয়েও দিয়েছিলেন, কিন্তু ওই বয়সের কোনো লোক যে সম্প্রতি বাংলাদেশে আছে, হাজার হাজার আবেদনের ভিতরে তার কোনো প্রমাণ তিনি পাচ্ছেন না। না, সেরূপ কোনো অবদানের আবেদন নেই। তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন যে প্রাণহানির কোনো আশঙ্কা নেই, আর যদি বা এরোপ্লেন বিকল হয় তখন প্যারাশুট রয়েছে। কিন্তু বয়স্ক বাঙালিরা প্রাণ রক্ষার প্রলোভনে সহজে পড়তে রাজি নয়, স্পষ্টই তা বোঝা যাচ্ছে। অনেক স্কুলের মেয়েও যেতে চেয়েছে, 8 বছরের ছেলেদের কাছ থেকেও অনুরোধ এসেছে, কিন্তু 28 থেকে 88 মধ্যে একজনও না। পৃথ্বীশ রায় খামের পর খাম খুলছেন আর ঘাড় নাড়ছেন। হ্যাঁ, এই সব ছেলে মেয়েরা যেদিন বড় হবে সেই দিন আমাদের দেশও বড় হবে, কিন্তু ততদিন না। 28 বছর কি 88 বছর আর অপেক্ষা করবার মতো সময় আমার হাতে নেই। সহযাত্রী বা না সহযাত্রী, আজই আমাকে যাত্রা করতে হবে। একটি ছেলে লিখেছে, দেখুন, আমি আপনার সাথী হতে রাজি আছি, কিন্তু একটা শর্তে। আপনাকে একসময়ে এরোপ্লেন বিকল করতে হবে, যেমন বায়োস্কোপে দেখা যায় তেমন হলেও চলবে। এরোপ্লেনে আগুন লাগিয়েও দিতে পারেন, তাতেও আমার বিশেষ আপত্তি নেই। কেবল আমাকে প্যারাশুটে নামবার সুযোগটা দিতে হবে। অজানা অচেনা লোকেদের মধ্যে হঠাৎ আকাশ থেকে নামতে ভারী মজা হয়। কিন্তু আর একটা চিঠির বক্তব্য, আমাকে কি আপনি সঙ্গে নেবেন? আমার একটা মুশকিল আছে। আমার বয়স 28 বছর, কিন্তু দেখতে ভারী ছোট দেখায়। দেখলে আপনার মনে হবে 12 কি 14, এই হয়েছে গণ্ডগোল। এই জন্য আমাকে স্কুলেও খুব নিচু ক্লাসে ভর্তি করে দিয়েছে। কিন্তু আমি সত্যি সত্যি বলছি, আমার 28 বছর বয়স, সবে 28 পেরোলাম সেদিন। আপনি না হয় আমাদের পাড়ার টুনুকে জিজ্ঞাসা করতে পারেন। এই দুটি আবেদন সম্পর্কে গুরুতর বিবেচনা করছেন এমন সময়ে দুটি ভদ্রলোক এগিয়ে এলেন। পৃথ্বীশ রায় মুখ তুলে চাইলেন, কে আপনারা? 1 নম্বর ভদ্রলোক 2 নম্বরকে দেখিয়ে বললেন, উনি হচ্ছেন হর্ষবর্ধন, আমার দাদা। 2 নম্বর বললেন, আর ওর নাম গোবরা। 1 নম্বর সংশোধন করে দিল, শ্রীমান গোবর্ধন। পৃথ্বীশ রায় কিঞ্চিত বিস্মিত হন। তা কি চাই আপনাদের? হর্ষবর্ধন বলেন, আমরা আপনার সঙ্গে একটু ঘুরে আসতে চাই। গোবর্ধন আবার সংশোধন করে, ঘুরে নয়, উড়ে আসতে।
ও, উড়োজাহাজে ইটালি যাবেন? বেশ তো, তা আপনাদের বয়স? হর্ষবর্ধন ভালো করে গোঁফ চুমড়ে নেন। 28 থেকে 88-র মধ্যে। গোবর্ধনও প্রয়োজন মতো গম্ভীর গলায় সায় দেয়। তার থেকে একদিনও কম নয়। এরপর আর সন্দেহের অবকাশ থাকে না। পৃথ্বীশ রায় বলেন, তবে কাল সকাল 10টার সময় হাজির থাকবেন দমদমে। দমদম এরোড্রোম, বুঝলেন? হর্ষবর্ধন সভয়েই প্রশ্ন করেন, তা ভাড়া কত পড়বে? খুব বেশি নয় তো? গোবর্ধন বলে, 10,000 পর্যন্ত আমরা উঠতে পারি। বেশি টাকা তো সঙ্গে আনা হয়নি। আসলে আসাম থেকে কলকাতায় এসেছি বেড়াতে। বিলেত যাওয়ার মতলব ছিল না তো আগে। তা আপনি যখন খবরের কাগজে ছাপিয়েছেন যে 3 দিনে বিলেত ঘুরিয়ে আনবেন। গোবর্ধন মাঝখানে বাধা দেয়, উড়িয়ে আনবেন। হ্যাঁ, বিলেত উড়িয়ে আনবেন। তখন আমরা ভাবলাম মন্দ কি, এই ফাঁকে বিলেত ঘুরে ওর নাম কি, বিলেত উড়ে আসা যাক না। পৃথ্বীশ রায় বলেন, আপনাদের সহযাত্রী পাচ্ছি, এটাই আমার সৌভাগ্য। 1 পয়সাও লাগবে না আপনাদের। গোবর্ধনের চোখ কপালে ওঠে। হ্যাঁ, কি বলে দাদা, বিনে পয়সায় বিলেত? হর্ষবর্ধনও কম অবাক হন না। অমনি অমনি নিয়ে যাবেন? নিয়ে যাব, আবার নিয়েও আসব, একদম মুফত। বরং আপনারা দাবি করলে কিছু ধরে দিতে রাজি আছি এর উপরে। হর্ষবর্ধনের বিস্ময়ের সীমা থাকে না। না 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 না, আমরা কিছু চাই না। আমরা তো রোজগার করতে কলকাতায় আসিনি, আমরা তো টাকা ওড়াতেই এসেছি। কিন্তু দেখছো তো দাদা, টাকা ওড়ানো কত শক্ত এখানে। গোবর্ধন যোগ করে, আমি তখনই বলেছিলাম তোমায়। হর্ষবর্ধনও পিছপা হবার পাত্র নয়। তা বেশ, বিনে পয়সায় সই, অমনিই যাব বিলেত, তার কি হয়েছে? পৃথ্বীশ রায় বলেন, একটু ভুল করছেন। বিলেত নয়, ইটালি। ওই যাকে বলে চাল ভাজা, তারই নাম মুড়ি। বিলেত আর ইটালি একই কথা। সমুদ্র পেরোলেই বিলেত, তা ইটালি কি আর আন্দামানই কি? গোবর্ধন অমায়িকভাবে বলতে থাকে, ও আর আমাদের বোঝাতে হবে না। পৃথ্বীশ রায় বলতে শুরু করলেন, দেখুন, যদিও উড়োজাহাজে প্রাণহানির কোনো ভয় নেই, তবু। হর্ষবর্ধন বাধা দিয়ে বলে, আমরা জানি জানি জানি, আকাশে ভয় কিসের? এ তো রেলগাড়ি নয় যে কলিশন হবে। আর আকাশে এন্তার ফাঁকা, কোথায় কার সাথে ধাক্কা লাগবে বলুন? তুই কি বলিস রে গোবরা? গোবরা জবাব দেয়, তুমিই বলো না, কোনো পাখিকে কি কখনো মরতে দেখা গেছে? মানে খাঁচার পাখি নয়, আকাশের পাখিকে। আকাশে যারা ওড়ে তাদের মরণ নেই দাদা। আর উড়োজাহাজ তো বলতে গেলে পাখির স্বগোত্রই। এখনই পথে আস্তে আস্তে দেখলে না, ইয়া বড় বড় 2 পাখা। পৃথ্বীশ রায় তথাপি বোঝাতে চেষ্টা করেন, তা বটে, পাখা থাকলেই পাখি হয় বটে, কিন্তু আরশোলা আর এরোপ্লেন বাদ। কিন্তু আমার কথা তো তা নয়। প্রাণহানির ভয় নেই সে কথা সত্যি, তবু আমি বলছিলাম কি, আপনাদের কি লাইফ ইন্স্যুর করা আছে? নেই? তা একটা করে ফেলুন না কেন যাত্রার আগে? বলা যায় না তো, যদি একটা বিপদ আপদ ঘটে যায়, একটা প্রিমিয়াম দেওয়া থাকলে আত্মীয় পরিবার তখন টাকাটা পাবে। হর্ষবর্ধন ঘাড় নাড়েন, হ্যাঁ, লাইফ ইন্স্যুর জানি বই কি, আসামের জঙ্গলেও ওরা গেছে। তা আপনি যখন বলছেন 50,000 কি লাখখানেকের একটা করে ফেলা যাক। তবে আমার নামেই করুন, ওর নামে করে কোনো কাজ নেই, ও কখনো মরবে না। আমি মরলে টাকাটা যেন গোবরাই পায়। হ্যাঁ, যা বলেছেন।
যদি দৈবাত উড়োকল বেগড়ায়, বলা যায় না তো। পড়লেই তো সব চুরমার, হাড় গোড় একদম ছাতু। তখন কি আর কাউকে খুঁজে পাওয়া যাবে? পৃথ্বীশ রায় জিজ্ঞাসা করেন, ও, উনি আপনার সঙ্গে যাচ্ছেন না তাহলে? নিশ্চয়ই যাচ্ছে। যাচ্ছে না কে বললে? ওকে ছেড়ে আমি জমের বাড়ি যেতেও রাজি নই। হর্ষবর্ধন জোরালো গলায় জবাব দেন, বিলেত তো বিলেত। পৃথ্বীশ রায়ের উড়োজাহাজ ইটালির এরোড্রোমে পৌঁছতেই সেখানকার প্রবাসী বাঙালিরা ভিড় করে এলো। অভিবাদন ও অভিনন্দনের পালা সাঙ্গ হলে হর্ষবর্ধন সংক্ষিপ্ত মন্তব্য করলেন, দেখছিস গোবরা, বাংলা ভাষাটা কীরকম ছড়িয়ে পড়েছে আজকাল। দাদা, নইলে বিলেতি সাহেবদের মুখে বাংলা বুলি। পৃথ্বীশ রায় বুঝিয়ে দেন যে সমাগত ভদ্রলোকদের সাহেবি পোশাক হলেও আসলে তারা বাঙালি। ব্যবসা বাণিজ্য কিংবা পড়াশুনোর ব্যাপারেই এদের এই বিদেশে বাস। বাঙালি বলেই বাঙালিকে সংবর্ধনা করতে সবাই এসেছেন। তখন দুই ভাই দস্তুর মতো অবাক হয়ে যায়। বটে, বুঝেছি, তাহলে কাঠের কারবার নেই এদের এখানে থাকা। হর্ষবর্ধন ঘাড় নাড়তে থাকেন। তার বলতে, কাঠের জন্য আসামের জঙ্গলে গিয়ে মানুষ বাস করে, তা বিলেতে যে আসবে সে আর বেশি কি। পৃথ্বীশ রায় জানায় যে সন্ধ্যার মুখেই ওরা দেশমুখ হবেন। ইঞ্জিনের অবস্থা ভালো নয়, এই জন্য সারাটা দিন ওর কল মেরামত করতেই যাবে। হর্ষবর্ধন বলে, তাহলে এই ফাঁকে এই বিলেতি শহরটা দেখে নেওয়া যাক। গোবর্ধনও সায় দেয়, পুরো একটা দিন পাওয়া যাচ্ছে যখন। মুকুল বলে একটি বছর 15-16 ছেলে এগিয়ে আসে। আসুন, এখানে যা যা দেখবার আছে আপনাদের সব দেখাবো আমি। হর্ষবর্ধন অবাক হন, এইটুকুন ছেলে, তুমিও কাঠের কারবারে লেগেছ এই বয়সেই? মুকুল বলে, না, আমার বাবা ডাক্তার। গোবর্ধন ব্যাখ্যা করে, তার মানে? তিনি তোমাকে ব্যবসাতে সাহায্য করেন? মরলেই তো কাঠের খরচ। হর্ষবর্ধন পুলকিত হয়ে ওঠেন। বাপ ডাক্তার, ছেলে কাঠের কারবার, এর চেয়ে আর লাভের কি আছে? ব্যবসার দুটো দিকই একচেটে, ডবল লাভ। আমার ছেলেকে আমি ডাক্তারি পড়াবো, আর নাতিকে দেব আমাদের কারবারে, বুঝলি গোবরা? পৃথ্বীশ রায় মনে করিয়ে দেন, আপনারা সন্ধ্যার আগেই ফিরবেন কিন্তু। সে আর বলে দিতে হবে না, আপনি আমাদের ফেলে চলে গেলেই তো হয়েছে। সব অন্ধকার, এখান থেকে হেঁটে বাড়ি ফেরা আমাদের কমও নয়। গোবর্ধন মিনতি জানায়, দোহাই, তা যেন যাবেন না। দেখছেন তো দাদা যা মোটা, একটু হাঁটলেই ওর হাঁপ ধরে। আমি হাঁটতে পারলেও দাদা পারবে না। হর্ষবর্ধনের আত্মসম্মানে ঘা লাগে। দাদা পারবে না? নিশ্চয়ই পারবে, আলবাত পারবে। দাদার ঘাড় পারবে, হেঁটে দেখিয়ে দেব। গোফে তা দিতে দিতে সদর্পে তিনি অগ্রসর হন। আসুন আপনারা আমার মোটরে। হর্ষবর্ধনের অভিযানে মুকুল বাধা দেয়। ওই যে আমার বেবিকার ওইখানে, আমি নিজেই ড্রাইভ করি। কিন্তু হর্ষবর্ধন থামেন না, তার অগ্রগতি ততক্ষণে শুরু হয়েছে। গোবর্ধন সভয়ে দাদার বিরাট পদক্ষেপ দেখতে থাকে। তার আশঙ্কা হয় হয়তো একেবারে আসাম না গিয়ে দাদা শান্ত হবেন না। কিন্তু সন্দেহ অমূলক। হর্ষবর্ধন সটান গিয়ে মোটরে পৌঁছে গ্যাঁট হয়ে বসেন। তখন আশ্বস্ত হৃদয়ে গোবর্ধনও দাদার অনুসরণ করে। কিন্তু হর্ষবর্ধন ভাইয়ের দিকে দিকপাত করেন না। তিনি ভয়ানক চটে গেছেন। তিনি নাকি ভয়ানক মোটা,
হাঁটতে গেলে তার হাঁপ ধরে যায়? দেশে হলেও ক্ষতি ছিল না, কিন্তু বিলেতে এসে তাকে এমন ধারা অপমান! যত বাঙালি সাহেবদের সামনে! ছি 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 ছি! তিনি জোরে জোরে গোঁফে তা দিতে থাকেন। মুকুল ওদের মিউজিয়ামে নিয়ে যায়, সেখান থেকে চিত্রশালায়। এই যে সব চমৎকার ছবি দেখছেন, এসব হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর, পৃথিবীর একজন নামজাদা বড় আর্টিস্ট। হ্যাঁ, বলো কি? আমাদের মাইকেল বিলেতে এসে ছবি আঁকত সে? বটে। হর্ষবর্ধনের বিস্ময় ধরে না। মাইকেল অ্যাঞ্জেলোকে আপনারা জানলেন কি করে? মাইকেলকে জানি না? তুমি অবাক করলে। তুমি তার মেঘনাদ বধ পড়নি? মুকুল ঘাড় নাড়ে। না তো, আমি জন্ম থেকেই এখানে কি না, দেশে তো যাইনি কখনো। বল না গোবরা, বল না, সেইটে মুখস্থ। সম্মুখ সমরে পড়ি চূড় বীরামণি, বহুবীর বহুবীর, মনে পড়ছে? বীর বহু চলি যবে গেলা জমপুরে। তারপরে তারপরে গোবর্ধন সহজে দমবার নয়। হুররে 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 করি গর্জিল ইংরাজ, নবাবের সৈন্যগণ ভয়ে ভঙ্গ দিল রণ। হর্ষবর্ধন বিরক্ত হয়ে বাধা দেন। ও যে মিলে গেল, মাইকেলের মেলে না। তোর কিচ্ছু মনে থাকে না, তুই একটা অপদার্থ, একেবারে রাবিশ। আবার আমাকে বলিস হাঁটতে পারে না। এতক্ষণে প্রতিশোধ নিতে পেরে হর্ষবর্ধন একটু খুশি হন। মুকুলকে সম্বোধন করেন। তুমি মাইকেল পড়নি তো? পড়ে দেখো, অনেক বই আছে মাইকেলের। গোবর্ধন বলে, পড়লে বোঝা যায় বটে, কিন্তু পড়াটা চারটিখানি নয়, দস্তুর মতন শক্ত, একেবারে দাঁত ভাঙা ব্যাপার। হর্ষবর্ধন খাপ্পা হয়ে ওঠেন। পড়লে বোঝা যায়? তুই তো সব জানিস মাইকেলের। বল দেখি, হস্তি নিনাদিল এর মানে কি? বারবার অপমানে গোবর্ধনও গরম হয়। তুমি বলো দেখি। আমি আমি জানি না? আমি না জেনেই তোকে জিজ্ঞাসা করছি বুঝি? হর্ষবর্ধন গোপ পাকানো ছেড়ে আমতা আমতা করেন। এমন কি শক্ত মানেটা শুনি? হস্তি নিনাদিল, এ তো জলের মতো সোজা। নিনাদিলের নি বাদ দিলেই টের পাবি, কিংবা হস্তি নিনাদিল তাও করা যায়। গোবর্ধন তার পাণ্ডিত্যে কাবু হয়ে পড়েছে দেখে পুনরায় তিনি গোঁফে তা দেন। এই তোর বিদ্যে, তবু হ্রেস্বাধ্বনি এখনো তোকে কিছুই জিজ্ঞাসাই করিনি। গোবর্ধন এবার ভীত হয়। হ্রেস্বাধ্বনি চাপা দেওয়ার জন্য বলে, মাইকেলের ছবিগুলি কিন্তু বেশ না দাদা। বেশ না ছাই, এর চেয়ে ওর পদ্ম ঢের ভালো। মুকুল ওদের আরও অনেক কিছু দেখায়। মাইকেল অ্যাঞ্জেলোর গড়া মূর্তি, মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য, মাইকেল অ্যাঞ্জেলোর ফ্রেস্কো এবং আরও কত কি কারুকার্য। মাইকেল এই বিদেশে এসে এত কাণ্ড করে গেছে ভেবে দুই ভাই কম অবাক হয় না। মাইকেলের বাড়ি কোথায় ছিল জানিস গোবরা? যশোরে কি খুলনায় যেন? আসামে, আমাদের আসামে। আসামি ছাড়া কেউ অত খাটতে পারে নাকি? কিরকম প্রাণ দিয়ে খেটেছে দেখ। ঠিক যেন ফাঁসির আসামি। গোবর্ধন আর দাদার প্রতিবাদ করে না। ফাঁসির আসামির মতো প্রাণ দিয়ে খাটতে পারে কেউ? মুকুল ওদের বিখ্যাত রোমান ফোরাম দেখায়। হর্ষবর্ধন প্রশ্ন করেন, এও আমাদের মাইকেলের তো? না, তার জন্মাবার 1000 বছরেরও আগের তৈরি। ও। হর্ষবর্ধন কিঞ্চিত হতাশ হন।
অতি প্রাচীনকালের একটা প্রস্তর স্তম্ভের কাছে এসে হর্ষবর্ধন আবার প্রশ্ন করেন, মাইকেলের? না না, এ তার জন্মাবার 2000 বছর আগেকার। হর্ষবর্ধন দমে যান। মুকুল তাকে একটা বিরাট প্রস্তর মূর্তি দেখিয়ে জিজ্ঞাসা করে, ওটা কার মূর্তি জানেন? হর্ষবর্ধন সন্দিগ্ধ চোখে তাকান। মাইকেলের বোধ হয়। না না, ভাস্কো ডা গামা। নাম শোনেননি? গামা, গামা নামটা শোনা শোনা মনে হচ্ছে যেন। খুব কুস্তি করে বেড়াতো লোকটা না? ভাস্কো ডা গামা ভারত আবিষ্কার করেছিল। ভাস্কো ডা গামা ভারতবর্ষ আবিষ্কার করেছিল, একথা ইতিহাসে লেখা আছে। কিন্তু কুস্তি টুস্তির কথা তো পড়িনি কখনো। ভারতবর্ষ আবিষ্কার করেছিল? তুমি তো অবাক করলে বাপু। অত বড় দেশটা আবিষ্কার করলো আর আমরা তার বিন্দু বিসর্গও জানতে পারলাম না। গোবর্ধন বলে, তুমি ভুল পড়েছ, ভারতবর্ষ নয়, কুস্তি আবিষ্কার করেছিল গামা। আমি ভালো রকম জানি। কি গামা বললে? ভাস্কো ডা গামা। বেশ নামটা। তার লোকটা কি মারা গেছে? অনেক দিন, 400 বছরেরও আগে। 400 বছর? বলো কি হে, তা কিসে মারা গেল সে? তা কি জানি। মুকুল মাথা নাড়ে। বসন্ত বোধ হয়? হর্ষবর্ধন জিজ্ঞাসা করেন। বইয়ে তো পড়িনি, জানি না। মুকুল আরও জোরে মাথা নাড়তে থাকে। গোবর্ধন বলে, হামও হতে পারে। হতে পারে, তাও হতে পারে। বেঁচে নেই যখন কোনো কিছুতে মারা গেছে নিশ্চয়ই। মাথা নাড়তে নাড়তে মুকুলের ঘাড়ে ব্যথা হয়। বাম্মা আছে? অসম্ভব। প্রশ্ন শুনে মুকুল আকাশ থেকে পড়ে। ছেলে পুলেই বেঁচে নেই তো বাম্মা? অবশেষে ওরা পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর বস্তুর সম্মুখীন হয়। মিশরের কোনো এক রাজার মমি। মুকুল উৎসাহে লাফাতে থাকে।